সেবাশ্রয় প্রকল্প নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এবার ফলতার সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এখনো পড়ে থাকতে দেখা গেল রোগীদের মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্টগুলি সবকটির উপরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের নাম রয়েছে, অর্থাৎ সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করা এই সেবাশ্রয় ক্যাম্পে। নামেই সেবাশ্রয়, কিন্তু সেখানে সেবাই নাকি ছিল ব্রাত্য। রোগীদের জীবন নিয়ে রীতিমতো ছেলে খেলা হয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সেবাশ্রয়কে ঢাল করে ওষুধ, টেস্ট কিট, চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিরাট বড় দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। আর এবার ফলতার সেবাশ্রয় 2-এর ক্যাম্পে ঢুকে যা দেখা গেল, তাতেই স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্দেশ্য নিয়ে আরো বড় প্রশ্ন উঠে গেল। ক্যাম্পের ভিতরে একটি ঘরের দরজার ওপর লেখা রয়েছে ল্যাব। সেই ঘরে ঢুকতেই দেখা গেল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজ। উল্টে পাল্টে দেখলেই বোঝা গেল সেগুলো আসলে বিভিন্ন রোগীর মেডিকেল রিপোর্ট। ল্যাবের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে কাগজগুলো, তার গায়ে লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট। এরকম গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ভেতরে। টুইস্ট এখানেই শেষ নয়। এই একটি রিপোর্টেও সই নেই কোনো চিকিৎসকের। রিপোর্টের নিচে সইয়ের জায়গা ফাঁকা। বেশিরভাগেরই জানুয়ারি 2026-এর তারিখ, কিন্তু কোনোটারই নিচে কোনো স্বাক্ষর নেই চিকিৎসকের। কে এই রিপোর্টটা বানিয়েছেন তা জানার কোনো উপায় এই মুহূর্তে আর নেই। সেবাশ্রয় ক্যাম্পে প্রথম কথা হচ্ছে সরকারি সার্টিফিকেট কেন আসবে, সরকারি জেরক্স কেন আসবে? তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি এটা অ্যালাউ করেছিলেন কিনা। সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? ডায়মন্ড হসপিটাল থেকে এই কাগজগুলোকে পাঠানো হতো এবং যে সমস্ত লোকেরা আসতো তাদের নাম এবং ফলস রিপোর্ট দেখিয়ে নিচের তলাটা শুধুমাত্র ডায়মন্ড কলেজের ল্যাব টেকনিশিয়ানের সিগনেচার জন্য রেখে দেওয়া হতো কিনা, অর্থাৎ হসপিটাল থেকে ব্লাড কিটগুলো এবং বিভিন্ন যে ল্যাবের যে মেটেরিয়ালসগুলো সেগুলো বিক্রির কোনো চক্র আছে কিনা, এটাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। সেবাশ্রয় ক্যাম্পে দেখানোর পর রোগীদের বিভিন্ন মেডিকেল টেস্টের পরামর্শ দিতেন চিকিৎসকরা, কিন্তু বহু রোগীর অভিযোগ নমুনা দেওয়ার পর রিপোর্ট তারা হাতে পাননি। সরিষা নারায়ণতলার বাসিন্দা সাকিনা বিবি পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে। তাকে ইউএসজি করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক, কিন্তু অভিযোগ সেই রিপোর্ট তিনি হাতে পাননি। এরপর উঠেই যায় ক্যাম্প। আমার কোনো কাজ হয়নি, ওষুধও ভালো দেয়নি, ওরা ছবি তুলে ছবির রিপোর্টও দেয়নি। আমি রিপোর্টটা না দিলে আমি এই ওষুধটা খাবো, চালবোটা কি করে? আবার ফলতার সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হেমাটোলজির রিপোর্ট, অর্থাৎ যে রোগীরা নমুনা দিয়েছিলেন তারা কেউই রিপোর্ট পাননি। এখানে পানুজা বিবির রিপোর্ট রয়েছে, সাবেরা খাতুনের রিপোর্ট রয়েছে, অনিমা চৌধুরীর রিপোর্ট রয়েছে এখানে এস ঘোষ বলে একজনের রিপোর্ট, জহিরা বিবির রিপোর্ট। আরও অবাক করা বিষয় হলো রাজ্য সরকারি মেডিকেল কলেজের ছাপানো রিপোর্ট ফরম্যাটে নথিবদ্ধ রয়েছে সেবাশ্রয় ক্যাম্পে দেখানো রোগীদের তথ্য। একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যখন কোনো রোগীর রিপোর্ট তৈরি হয় সেই ল্যাবের, সেখানে অবশ্যই সেই রোগীটি কোন আউটডোরে দেখিয়েছেন অথবা কোন বিভাগে তিনি ভর্তি রয়েছেন সেই বিষয়টা উল্লেখ থাকে। এখানেও রয়েছে, যেহেতু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে লেখা রয়েছে ওপিডি নেম স্ল্যাশ দিয়ে রয়েছে ওয়ার্ড নাম্বার, অর্থাৎ কোন ওয়ার্ড অথবা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন অথবা কোন ওপিডিতে রোগীকে দেখানো হয়েছে। এখানে অদ্ভুতভাবে ওয়ার্ড নেমের পাশে লেখা রয়েছে সেবা, অর্থাৎ সেবাশ্রয়ের সংক্ষিপ্ত একটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। কোথাও আবার পড়ে থাকতে দেখা গেল এক্স-রে প্লেট। সেবাশ্রয় 2 ক্যাম্পের ভেতরে কোনো রোগী বা রোগিনীর এইরকমই চেস্ট এক্সরের রিপোর্ট পড়ে রয়েছে। এটা তৈরি করা হয়েছিল এসএসকেএম হাসপাতাল থেকে, এটাও এসএসকেএম হাসপাতাল থেকে করা হয়েছিল। এটাও এক রোগীর, এখানে তারিখ রয়েছে 2021 সালের 20 জুলাই। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে এই কাজ করতে বাধ্য কারা করেছিল? এক্ষেত্রে কি সরকারের থেকে অনুমতি নেওয়া হয়েছিল? যদি অনুমতি নিয়েই করা হয় তাহলে রিপোর্টে কেন চিকিৎসকের সই নেই? সেবাশ্রয় নিয়ে যা যা সমস্যা লোকসভায় বিজেপির এমপিরা তুলুন, সেখানে তো এমপি ডায়মন্ড হারবার তার বক্তব্য রাখার সুযোগ পাবে। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন তাকে সবাই মিলে একটা অনুপস্থিত, যিনি বিধানসভায় আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তাকে বারবার আক্রমণ করে বিধানসভায় কী লাভ আছে?
যদি দম থাকে 31 অবধি ওয়েট করবেন না, 31শে জুলাই 2031 না, দম থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে জুলাই 2026-এ উত্তর দিন সেবাশ্রয়ে কী করেছিলেন জনগণ এবং নাগরিকের কাছে আপনি উত্তর দিন। 31শে জুলাই 2026-এ 2031 অবধি অপেক্ষা করতে পারলাম না, আপনি কবে আসবেন? আপনি তো বলেছেন যে আপনি এলে আমাদেরকে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। সবকে সাথ সবকা বিশ্বাস আর সবকা হিসাব এই সরকার কিন্তু রাখছে। নিয়ম মেনে চলি আমি এবং আপনি, তবেই তো দোষীকে দোষী সাব্যস্ত করতে পারবো। সব মিলিয়ে সেবাশ্রয় ক্যাম্পের ভিতরের এই ছবি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। কিভাবে ডাক্তারি করা হবে, কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে, সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এখনও পড়ে রয়েছে তারই সহায়িকা, যা দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে। তবে কি ইন্টার্ন ডাক্তারদের গাইডলাইন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল এই সমস্ত ম্যানুয়াল? একের পর এক চেম্বার, যেন মিনি হাসপাতাল। কোনো চেম্বারের দরজার ওপরে লেখা ইএনটি, কোনোটার দরজার ওপরে লেখা ডার্মাটোলজি, কোনোটায় লেখা গ্যাস্ট্রোএন্ট্রোলজি, কোনো চেম্বারের দরজার ওপরে আবার লেখা অর্থোপেডিক। রয়েছে অ্যান্টি চেম্বারও। যে কোনো সরকারি হাসপাতালের অন্তঃসজ্জাকে হার মানিয়ে দিতে পারে সাজানো গোছানো সেবাশ্রয় 2-এর ক্যাম্প। আর যত কাণ্ডের সূত্রপাত এখান থেকেই। সেবাশ্রয় 2 ক্যাম্পের এই চেম্বারগুলিতেই বসতেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা, প্রেসক্রাইব করতেন ওষুধ, ইনজেকশন। কিন্তু কি দেখে প্রেসক্রাইব করতেন? আমরা রয়েছি ইএনটি বিভাগের ঠিক বাইরে। ছাত্রছাত্রীরা যেরকম পরীক্ষার আগে সহায়িকার সাহায্য নেন বিভিন্ন পড়া মুখস্থ করার জন্য, ঠিক এরকমই চিকিৎসকরা যারা এখানে ক্যাম্পে বসবেন তাদের জন্য এক প্রকার সহায়িকা বানিয়ে রাখা হয়েছিল। এ যেন চিকিৎসা সহায়িকা। দেখো ম্যানুয়াল, প্রেসক্রাইব করো ওষুধ। এখানে এরকম 2টি পাতা রয়েছে এবং এই 2টি পাতার মধ্যেই যাবতীয় ওষুধ, কি কি ওষুধ দিতে হবে রোগীদের তার বিবরণ রয়েছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন অনলি ফর মেডিকেল ক্যাম্প এবং মডেল ক্যাম্প, অর্থাৎ এখানে জেনারেল মেডিসিনগুলি উল্লেখ করা হয়েছে। আর পরের পাতায় রয়েছে রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, ডার্মা অর্থাৎ ত্বকের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়, ওষুধের ম্যানুয়ালে আছে আরও চমক। ওষুধের নাম তো বটেই, স্পষ্ট করে উল্লেখ করা আছে তার ডোজও, অর্থাৎ দিনে কবার খেতে হবে তাও সেই ম্যানুয়ালে লেখা রয়েছে। ওষুধ কি ডোজে দেওয়া হবে, কতবার দেওয়া হবে এবং কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে, এটা সবটাই কিন্তু চিকিৎসক ঠিক করেন এবং সেটা দেখবেন যে ওই যে কাগজটির নিচে চিকিৎসক সই করেন, তারপরেই সেটা একটা বৈধ একটা ওষুধের স্লিপ বলুন বা প্রেসক্রিপশন বলুন, সেটার একটা বৈধতা পায়। কিন্তু যদি এরকমভাবে একটা বলে দেওয়া হয় যে এই রোগে আমার এই ওষুধগুলি দেওয়া হবে, এটা এই ডোজে দেওয়া হবে, এত দিন ধরে দেওয়া হবে, এরকম একটা কিছু ঘটতে পারে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। শুধু ফলতার সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ইএনটি চেম্বারে যে এমন সহায়িকা এখনো পড়ে আছে তা নয়, একই জিনিস অর্থাৎ ডাক্তারের ম্যানুয়াল পড়ে আছে অন্যান্য চেম্বারেও। দক্ষিণ 24 পরগনার সরিষার বাসিন্দা সারিফা খাতুন কোমর ও ঘাড়ে ব্যথা নিয়ে গেছিলেন সরিষার সেবাশ্রয় ক্যাম্পে। অভিযোগ সেখানকার চিকিৎসকের দেওয়া ওষুধ কাজ করেনি। ওষুধ ভালো কাজ দিচ্ছে না, তো আমাদের এখনো পর্যন্ত আমি ওই অসুস্থতা রয়েছি। হ্যাঁ, গত 1 বছর আগে দেখিয়েছি। ডাক্তার কিভাবে প্রেসক্রিপশন লিখছেন? হ্যাঁ, উনি ফোন দেখছিলেন, প্রেসক্রিপশন লিখছিলেন। সত্যি কথা বলতে টেকনোলজি অনেক আপগ্রেড হয়ে গেছে, তো তাদের কাছে মোবাইল থাকে, তাদের কাছে ট্যাব থাকে, তারা ওই মোবাইল খুলে বা ওই ইন্টারনেট খুলে তারা কিন্তু দেখে নেয়। ফলে ওইখানে যখন ওইটা হচ্ছে ওরকম গোছা গোছা কাগজ সেখানে রেডিমেড তৈরি করা আছে, তার মানেই বুঝতে হবে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো 100% ঠিক। সেবাশ্রয়ে কারা চিকিৎসা করতেন, তারা সকলে কি আদৌ চিকিৎসক? এবিপি আনন্দের হাতে এই ম্যানুয়াল আসার পর ফের উঠে গেল সেই প্রশ্নগুলো। ক্যাম্পে নিয়ম মেনে আইনসঙ্গতভাবে সংশ্লিষ্ট পরিকাঠামোর মধ্যে থেকে রোগীকে পরিষেবা দেওয়া হয়ে থাকে, সেটা অন্য জিনিস। তাছাড়া যদি কোনো ক্যাম্পের নামে কোনো অনৈতিক কাজ নিশ্চিত করে সেটা তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে সেটা সামনে আনা উচিত। ক্যাম্পের মধ্যে উনি যেগুলো করেছিলেন তার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লাইসেন্স টু অপারেট কোথায় নেই। সেবাশ্রয়ের জন্য স্বাস্থ্য ভবনে তলব করেছি, ফাইল কোথায় নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে জিজ্ঞেস করেছি কে পারমিশন দিল, বলো কেউ দেয়নি। তাহলে এগুলো হলো কী করে? সব ফোনে আর হোয়াটসঅ্যাপে। সেবাশ্রয়ের ক্যাম্পে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও।
এখানে চিকিৎসকদের বসার জায়গা রয়েছে, কিন্তু তার মাঝখানে একটা জিনিস চোখ টানতে বাধ্য, তা হচ্ছে এই অ্যান্টি চেম্বার কথাটা। এই অ্যান্টি চেম্বার কার জন্য তৈরি হয়েছিল? সেবাশ্রয় 2-এর যে ক্যাম্প, সেই সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এসে এই অ্যান্টি চেম্বারের দেখা পাওয়া গেল। কখনো ভুল চিকিৎসায় হাত বাদ, কখনো পা বাদ, সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পেই দেখা গেল ডাক্তারির ম্যানুয়াল। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আন্তর্জাতিক মানব পাচারের তদন্ত দুর্গাপুরে অভিযানে নামলো এনআইএ। দুর্গাপুরে মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় একটি বাড়িতে চলছে তল্লাশি। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কোথায় চলছে তল্লাশি, কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে আন্তর্জাতিক মানব পাচার চক্র, সেই চক্রের একটি তদন্তে, সেই চক্রের কিভাবে চলছে সেই বিষয় নিয়ে একটি তদন্ত করছে এনআইএ হেডকোয়ার্টার থেকে বেশ কয়েকজন আধিকারিক তারা এসেছেন এবং অন্ডালে আসার পরে সেখানেই গতকাল তারা ছিলেন এবং আজকে যেটা জানা যাচ্ছে যে দুর্গাপুরে এক ব্যক্তির বাড়িতে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। গোলাম রাজা নাম ওই ব্যক্তির, এবং যেটা জানা যাচ্ছে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক, সেই এলাকাতে এই ব্যক্তির বাড়ি। কিন্তু এই ব্যক্তি গত 3 বছর আগে বিহারের মুজফ্ফরপুর থেকে দুর্গাপুরে এসেছিলেন, তার পরিবার নিয়ে এসে এখানে থাকে এবং আন্তর্জাতিক মানব পাচার চক্রের বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযান করা হয়েছে এনআইএ তরফ থেকে। সেই প্রক্রিয়া এখনো চলছে এবং এই যে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান করা হয়েছে আগে এবং আবারও হচ্ছে, সেই তদন্তে তারা মূলত এই তল্লাশি অভিযান চালাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে। প্রশ্ন ফাঁসের ঘটনা কিন্তু ঘটেছে পাঞ্জাবে। অভিযোগে তপ্ত রাজনীতি, আর সেখানেও শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি বিজেপির। এবার কি পাঞ্জাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে আন্দোলনে নামতে চলেছে ককরোচ জনতা পার্টি? পাঞ্জাবের বিষয়টি নিয়ে শীঘ্রই কর্মসূচির ঘোষণা জানিয়েছেন অভিজিৎ দেবকে। পাঞ্জাবে ফার্মাসি অফিসার নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। যদিও পাঞ্জাবের আপ সরকার দাবি করেছে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। অত্যাধুনিক প্রযুক্তিতে পরীক্ষার হল থেকে প্রশ্ন বাইরে পাঠানো হয়েছিল দাবি আপ সরকারের। গতকালই একটি প্রতিবাদ বিক্ষোভ শেষ হয়েছে। কিছুটা সময় দিন, শীঘ্রই রণকৌশল ঘোষণা করব। পাঞ্জাবের বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। आगे की रणनीति हम बताएंगे, जल्दी बताएंगे। कल ही तो खत्म हुआ है, थोड़ा तो हमें टाइम दे दीजिए। बिल्कुल सर। और पंजाब पेपर लीक को लेकर कुछ कहेंगे सर? उस पर भी करेंगे, हम बोलेंगे, हम उसी के पर प्लानिंग कर रहे हैं अभी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, 20 জুলাই অর্থাৎ গত সোমবার দিল্লিতে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন হচ্ছিল, পড়ুয়াদের উপরে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জবাব তিনি চান। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সেদিন ছররা গুলির ব্যবহার করা হয়েছিল। একাধিক প্রশ্ন তিনি করেছেন চিঠিতে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি সহ প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন কি অমিত শাহ দিয়েছিলেন? যদি তিনি না দিয়ে থাকেন তাহলে কে দিয়েছিলেন? সাদা পোশাকে যেভাবে লাঠি নিয়ে শিক্ষার্থীদের সোমবার মারধর করা হয়, যাদের দেখা গিয়েছে তারা পুলিশ নাকি তারা স্বেচ্ছাসেবক? চিঠি দিয়ে জানতে চেয়েছেন রাহুল গান্ধী। আজ থেকে কলকাতা মেট্রো ব্লু এবং গ্রিন লাইনে ভোর 6টা থেকে গড়ালো মেট্রো রেলের চাকা। এই 2 লাইনে শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:30 পর্যন্ত। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই বাড়তি সময় পরিষেবা মিলবে। রাত 10:30টায় শেষ ট্রেন ছাড়লেও রাত 9:25 টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। ওই সময়ের পরে স্টেশনে আসা যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে। রবিবার মেট্রো চলবে সকাল 9টা থেকে রাত 10:30 পর্যন্ত। বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। সোম থেকে শনিবার পর্যন্ত এই 2টি লাইনে চলবে 20টি অতিরিক্ত ট্রেন। 2টি লাইনে রবিবার অতিরিক্ত 9টি ট্রেন চলবে। যারা সকালবেলা বেরোই প্রত্যেকের পক্ষে খুব সুবিধা হয়েছে। এটা যদি আরও আগে হতো আরও ভালো হতো, যাকে এখন হয়েছে এটা খুব সুন্দর লাগলো। ভালোই লাগছে, ছোট্ট সময় চালু হলে আমরাও টাইমে পৌঁছে যাব কোনো জায়গায় যাওয়ার জন্যে। নিশ্চয়ই একটা মানে শুভ সংকেত ভালোর দিকে। সকালে কিছু পাওয়া যেত না, নিশ্চয়ই অসুবিধা তো ছিলই। মেট্রো হলো তো মেট্রো সিটি, তো মেট্রো তো সুবিধা তো হলোই। সবচেয়ে বড় অঞ্চল হলো স্কুল যাত্রীদের সবচেয়ে বেশি সুবিধা হলো, যাত্রীদের তো সুবিধা হলো। এই জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।